আসসালামু আলাইকুম। আজকে হিউম্যান ব্লাড অ্যান্ড সার্কুলেশন টপিক নিয়ে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছরই পরীক্ষায় একটা না একটা প্রশ্ন আসে। আজকে কোনো মুখস্থ করানো হবে না। আমি যা বলবো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি শুনে থাকেন এবং দেখে থাকেন তাহলে আজকের পর থেকে আর এই টপিক নিয়ে কোনো প্রশ্ন আসলে আটকানোর কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। চলেন শুরু করি। হিউম্যান ব্লাড অ্যান্ড সার্কুলেশন। প্রথমে হিউম্যান ব্লাড নিয়ে প্রশ্ন করব, দেন হচ্ছে সার্কুলেশন। আচ্ছা, হিউম্যান ব্লাড সম্পর্কে জানার আগে আমাদের একটু জানতে হবে যে কুরিয়ার সার্ভিস সম্পর্কে আমাদের সকলের ধারণা আছে, তাই না? কুরিয়ার সার্ভিসটা কী? আমাদের যে প্রয়োজনীয় মালামালগুলো আমাদের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ট্রান্সপোর্ট করা। তাহলে কুরিয়ার সার্ভিসের কাজটা মূলত কি, ফাংশনটি কি? ট্রান্সপোর্ট করা না? ওকে, তাহলে আমাদের বডিতে, আমরা বডিটাকে যদি বাংলাদেশের সাথে তুলনা করি তাহলে আমাদের বডিতেও একটা কুরিয়ার সার্ভিস আছে। সেই কুরিয়ার সার্ভিসটা কি? হিউম্যান ব্লাড। তাহলে আমাদের বডি কুরিয়ার সার্ভিস বা ট্রান্সপোর্ট সিস্টেমটা কি? ব্লাড। তাহলে এখন এখান থেকে যদি এমসিকিউ আসে যে আমাদের বডি ট্রান্সপোর্ট সিস্টেম কি, তাহলে কি মানে সবাই পারবেন কিনা, কোনো সমস্যা আছে কিনা? উত্তর করা যাবে। আমাদের বডি ট্রান্সপোর্ট সিস্টেম হচ্ছে ব্লাড। এখন প্রশ্ন আসতে পারে যে ব্লাড কি ট্রান্সপোর্ট করে? ব্লাড মূলত আমাদের শরীরে অক্সিজেন এবং খাবার পৌঁছে দেয়। ব্লাড আমাদের শরীরে অক্সিজেন এবং খাবার পৌঁছে দেয়। তাহলে আমরা ব্লাডের কয়টা কাজ দেখলাম? ব্লাডের দুটো কাজ দেখলাম। এটা হচ্ছে অক্সিজেন পৌঁছে দেওয়া আর এটা হচ্ছে খাবার পৌঁছে দেওয়া। এবং ব্লাড একটা, 3 নম্বর পয়েন্টটা কি? ব্লাড একটা ট্রান্সপোর্ট সিস্টেম। আমাদের বডি ট্রান্সপোর্ট সিস্টেম। ব্লাড কিন্তু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? ব্লাড হচ্ছে খুবই ব্যস্ত, উনি কখনোই রেস্ট নেয় না, উনি খুব ব্যস্তময় জীবন পার করে, উনি কোনোদিনও 1 সেকেন্ডের জন্য রেস্ট নিতে পারে না। কীভাবে রেস্ট নিতে পারে না? ব্লাড কিন্তু আমাদের শরীরে প্রায় প্রতিদিন 19,000 কিলোমিটার, প্রতিদিন প্রায় 19,000 কিলোমিটার পথ পাড়ি দেয়। তার মানে বোঝাই যাচ্ছে যে সে কতটা ব্যস্ত থাকে এবং আমাদের শরীরের জন্য ব্লাড কতটা গুরুত্বপূর্ণ। একটা শরীরে যদি মানে ট্রান্সপোর্ট সিস্টেমই না থাকে তাহলে আমাদের সেলগুলোতে কিন্তু অক্সিজেন পৌঁছবে না, আর অক্সিজেন না পৌঁছলে কিন্তু সেলগুলো মরে যাবে, সেল মরে গেলে আমরা বাঁচতে পারবো না, ঠিক আছে? তাহলে ব্লাড আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রান্সপোর্ট সিস্টেম। এটা অক্সিজেন আর খাবার পরিবহন করে থাকে এবং প্রতিদিন প্রায় 19,000 কিলোমিটার পথ ব্লাড পাড়ি দিয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, ব্লাড কি? ব্লাডের সংজ্ঞাটা এখানে একটু দেখি আমরা। ব্লাড ইজ এ স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। ব্লাড হচ্ছে একটা কানেকটিভ টিস্যু। এটা এমসিকিউতে মানে অনেকবার এসেছে যে ব্লাড আসলে কি টিস্যু। ব্লাড হচ্ছে কানেকটিভ টিস্যু, এটা মনে রাখতে হবে। ব্লাড হচ্ছে যোজক কলা বা টিস্যু। এবং ব্লাডের পিএইচ কত? এটা আমরা কম বেশি সবাই জানি, 7.35 থেকে 7.45। তাহলে আমরা কি জানি 7-এর বেশি হলে সেটা ক্ষারীয় হয়ে যায়। তাহলে এখানে ব্লাডের পিএইচ যেহেতু 7.35 থেকে 7.45, সেক্ষেত্রে ব্লাড কি? ঈষৎ ক্ষারীয়, মানে ব্লাড কিছুটা অ্যালকালাইন প্রকৃতির। এখান থেকে এমসিকিউ আসতে পারে যে ব্লাড কোন টিস্যু দিয়ে গঠিত? কানেকটিভ টিস্যু দিয়ে গঠিত। এবং এর পিএইচ কত? 7.35 থেকে 7.45। আর ব্লাড কি? অম্লীয় না ক্ষারীয়? ব্লাড হচ্ছে ঈষৎ ক্ষারীয়, মানে কিছুটা ক্ষারীয় কিছুটা অ্যালকালাইন, যেহেতু এটা হচ্ছে পিএইচ 7.35 থেকে 7.45। ওকে, ডান। এবার আসি আমরা দেখি ব্লাড ভলিউম। ব্লাড ভলিউমে মেইলে কত লিটার ব্লাড আর ফিমেলে কত লিটার ব্লাড? মেলের ক্ষেত্রে হচ্ছে 5 থেকে 6 লিটার আর ফিমেলে হচ্ছে 4 থেকে 5 লিটার, ঠিক আছে? তাহলে মেইলে বেশি আর ফিমেলে কম। মেইলে কত? 5-6, ফিমেলে হচ্ছে 4-5, 4-5, 5-6, এভাবে মনে রাখা যায়, ঠিক আছে? আচ্ছা, এবার দেখি যে ব্লাডের কম্পোজিশন। তো ব্লাডের কম্পোজিশন পড়াশোনা করার আগে আমরা একটু একটা গল্প শুনে আসি বা একটা শহর থেকে ঘুরে আসি। শহরটার মধ্যে, শহরে 3 জন ব্যক্তি থাকে। একটা শহরে কয়জন ব্যক্তি থাকে? 3 জন ব্যক্তি থাকে। এই 3 জন ব্যক্তির মধ্যে একজন হচ্ছে ডেলিভারি বয়, অন্যজন হচ্ছে পুলিশম্যান এবং আরেকজন হচ্ছে প্লাস্টার মিস্ত্রি। এই 3 জনই শহরের রাস্তা দিয়ে হেঁটে যায়, ঠিক আছে? 3 জনই শহরের রাস্তা দিয়ে হেঁটে যায়। এখন সেই রাস্তাটা কি? রাস্তাটা দিয়ে এই 4টা পয়েন্ট যদি আমরা মনে রাখতে পারি, ডেলিভারি বয়, পুলিশম্যান, প্লাস্টার মিস্ত্রি এবং রাস্তা, এই 4টা পয়েন্ট মনে রাখলে আমাদের কম্পোজিশন পড়া শেষ। এবং কম্পোজিশনের মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলোর কাজও পড়া শেষ, ফাংশন পড়া শেষ হয়ে যাবে। ওকে, দেখি একটু রাস্তাটা আসলে কি? রাস্তাটা হচ্ছে আমাদের প্লাজমা। রক্তের মধ্যে যে প্লাজমা থাকে সেই প্লাজমা হচ্ছে রাস্তার মতো কাজ করে। প্লাজমা হচ্ছে তরল জাতীয় এবং এই প্লাজমার মধ্য দিয়ে ডব্লিউবিসি, আরবিসি এবং প্লেটলেট চলাচল করে। তার মানে কি? রাস্তা দিয়ে এই 3 জন চলাচল করে। 3 জন কি? ডব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট। রাস্তাটা কি? প্লাজমা। প্লাজমাটা কি? তরল। এই তরল পদার্থের মধ্য দিয়ে এই 3টা রক্তকণিকা চলাচল করে। 3টা রক্তকণিকা কি? ডব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট। ডব্লিউবিসি কি? হোয়াইট ব্লাড সেল, আরবিসি হচ্ছে রেড ব্লাড সেল, প্লেটলেট হচ্ছে অনুচক্রিকা। এবং আমরা পরবর্তী স্লাইডে এগুলো অপর নাম থেকে শুরু করে এগুলো আরো অনেক বিস্তারিত জানতে পারবো। তাহলে আমরা প্লাজমার কত পার্সেন্ট থাকে আমাদের ব্লাডে? প্লাজমা থাকে 55%, আর অন্যান্য সেল বা অনুচক্রিকাগুলো থাকে হচ্ছে সবকিছু মিলিয়ে 45%। তাহলে তরল পদার্থ হচ্ছে 55% আর বাকি যেগুলো থাকে সেগুলো হচ্ছে 45%। তাহলে ব্লাডের কম্পোজিশন যদি আমরা একটু করতে যাই, ব্লাডে কি থাকে? প্লাজমা এবং ফর্ম এলিমেন্টস, অন্যান্য উপাদানগুলো থাকে। এর মধ্যে প্লাজমা থেকে 55%, প্লাজমা হচ্ছে রাস্তা বা তরল পদার্থ, এর মধ্যে দিয়ে অন্যান্য ফর্ম উপাদানগুলো চলাচল করে। কি চলাচল করে? ফর্ম উপাদানগুলো হচ্ছে 45%। তাহলে আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট চলাচল করে, ঠিক আছে? আরবিসি হচ্ছে কি বলেছিলাম? ডেলিভারি বয়। ডব্লিউবিসি হচ্ছে পুলিশম্যান, প্লেটলেট হচ্ছে প্লাস্টারম্যান, ঠিক আছে? প্লাস্টার মিস্ত্রি। ওকে, তাহলে কিভাবে মনে রাখবো যে প্লাজমা কত পার্সেন্ট আর হচ্ছে বাকি সেল কত পার্সেন্ট? প্লাজমা হচ্ছে 55%। যেটা বড় সেটাই প্লাজমা, বড় ভাই হচ্ছে প্লাজমা আর ছোট ভাই হচ্ছে কি? ফর্ম এলিমেন্টস। তাহলে যেটা বড় সেটা হচ্ছে প্লাজমা আর ছোটটা হচ্ছে ফর্ম এলিমেন্ট। তাহলে বড়টা কি? 55%, ছোটটা হচ্ছে 45%। এখন ফর্ম এলিমেন্টের মধ্যে কি থাকে? 3টা রক্তকণিকা কি থাকে? আরবিসি, ডব্লিউবিসি এবং প্লেটলেট থাকে। ওকে, এইটুকু জানা হলো। এবার আমরা এগুলোর কাজ সম্পর্কে বিস্তারিত জানবো। ফাংশন কি বলেছিলাম যে আরবিসি মানে হচ্ছে ডেলিভারি বয়,
এখন ডেলিভারি বয়ের কাজ কি? ডেলিভারি বয়ের কাজ হচ্ছে কোনো কিছু পরিবহন করা, কোনো কিছু বহন করে নেওয়া। তাহলে আরবিসি কি পরিবহন করে? আরবিসি যদি ডেলিভারি বয় হয়, সেক্ষেত্রে আরবিসি কি পরিবহন করে? আরবিসি পরিবহন করে হচ্ছে অক্সিজেন, ঠিক আছে? এবং অক্সিজেনের মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন। আর ডব্লিউবিসি কি? ডব্লিউবিসি হচ্ছে পুলিশম্যান। পুলিশ কি করে? আমাদের বাসায় চোর ঢুকলে সে আমাদেরকে রক্ষা করে। তার মানে কি? ডব্লিউবিসি যদি পুলিশম্যান হয়, তাহলে ডব্লিউবিসি আমাদের শরীরকেও রক্ষা করে। কি রক্ষা করে? কখনো যদি আমাদের শরীরে রোগ জীবাণু আক্রমণ করে, ডব্লিউবিসি সেখান থেকে আমাদের প্রতিরক্ষা বা ডিফেন্স সিস্টেম হিসেবে কাজ করে। ডব্লিউবিসি হচ্ছে ডিফেন্স সিস্টেম। ডব্লিউবিসি হচ্ছে আমাদের শরীরের ডিফেন্স সিস্টেম, ঠিক আছে? আমাদের বাসায় যদি চোর ঢুকে, সেক্ষেত্রে ডব্লিউবিসি, ওকে। এবং প্লেটলেট বা অনুচক্রিকা। এখন প্লেটলেট আমাদের শরীরে প্লাস্টার মিস্ত্রি হিসেবে কাজ করে। প্লাস্টার মিস্ত্রির কাজ কি? আমাদের ঘর বাড়ি প্লাস্টার করাই তো, তাই না? মানে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দেওয়া। তার মানে কি? আমাদের শরীরের কোনো অংশ যদি কেটে যায়, সেক্ষেত্রে অনুচক্রিকা বা প্লেটলেট সেটাকে পূরণ করে দেয় বা প্লাস্টার করে দেয়। আমাদের শরীরের কোনো অংশ কেটে গেলে সেটা পূরণ করে দেয় বা ছিদ্রটাকে বন্ধ করে দেয় কে? প্লেটলেট বা অনুচক্রিকা। তার মানে কি? রক্ত পড়া বন্ধ করে কে? আমাদের শরীর কেটে গিয়ে রক্ত পড়লে সেটার জন্য কে ছুটে আসবে? প্লেটলেট ছুটে আসবে। আমাদের শরীর কেটে গিয়ে যদি রক্ত পড়া শুরু হয়ে যায়, সেক্ষেত্রে সেটা বন্ধ করার জন্য প্লেটলেট ছুটে আসবে, অনুচক্রিকা ছুটে আসবে, ঠিক আছে? এটার কাজ কি? ক্লিয়ার হয়েছে? ওকে। বলেছিলাম না যে 3 জন ম্যান কাজ করে। এখন 3 জন ম্যান যে কাজ করে, এই 3 জন ম্যান যে কাজ করে, এই 3 জন ম্যানের মধ্যে প্রথম ম্যান যিনি, তার সাথে আজকে হচ্ছে প্রথম ম্যান যিনি, তার সম্পর্কে আলোচনা করি। আমরা ইতিমধ্যে সবকিছু আলোচনা করা হয়ে গেছে। যেমন আরবিসি বা রেড ব্লাড সেল কি? ডেলিভারি বয়ের কাজ কি? পরিবহন করা, তার মানে অক্সিজেন পরিবহন করা। আমাদের এইটুকু করা হয়ে গেছে। এবং আরবিসির অপর নাম কি? ইলেকট্রোসাইট। এটা খুব ইম্পর্টেন্ট। আরবিসির অপর নাম হচ্ছে ইলেকট্রোসাইট। আরবিসি আমি বলেছিলাম মনে আছে যে অক্সিজেন পরিবহন করে, অক্সিজেনের মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। তাহলে এইটুকু করা হয়ে গেছে। এবং আরবিসি যিনি ডেলিভারি বয়, উনি রিটায়ার করে। ডেলিভারি বয় কখন রিটায়ার করে? 120 দিনে রিটায়ার করে। ডেলিভারি বয়ের যে কাজ, এই শহরে যে ডেলিভারি বয়টা চাকরি করছে, সে 120 দিনে চাকরি থেকে রিটায়ার করে ফেলে। এবং এটা কোত্থেকে উৎপন্ন হয়? আরবিসি কোত্থেকে উৎপন্ন হয়? ডেলিভারি বয়টা কোত্থেকে উৎপন্ন হয়? আরবিসি উৎপন্ন হয় হচ্ছে রেড বোন ম্যারো থেকে। লাল অস্থিমজ্জা থেকে। আরবিসি কোত্থেকে উৎপন্ন হয়? লাল অস্থিমজ্জা বা রেড বোন ম্যারো। তাহলে কি এইটুকু ক্লিয়ার হয়েছে যে লাল রক্ত কণিকা সম্পর্কে কোনো সমস্যা আছে? আশা করছি যে পয়েন্টগুলো এখানে দেওয়া আছে, এগুলো করলে মোটামুটি এমসিকিউ কভার করা যাবে। নেক্সট আমাদের এখানে কি আছে? ডাব্লিউবিসি বা লিউকোসাইট। আচ্ছা, লিউকোসাইটের নর্মাল কাউন্ট কত? ডাব্লিউবিসিকে আমরা কি বলি? পুলিশম্যান। এবং এটাকে আমরা ফুল ফর্মে কি বলি? হোয়াইট ব্লাড সেল। এবং এটার অপর নাম কি? লিউকোসাইট। নর্মাল কাউন্ট কত? 4000 থেকে, নর্মাল কাউন্ট হচ্ছে 4000 থেকে 11000 মিলিমিটার কিউব। গড়ে কত? 7000। গড়ে হচ্ছে 7000। এবং এটা কাজ কি? পুলিশম্যানের কাজ হচ্ছে ডিফেন্স সিস্টেম হিসেবে কাজ করা। তাহলে এটা হচ্ছে ডিফেন্স সিস্টেম হিসেবে কাজ করে। এবং প্লেটলেট মানে কি? অনুচক্রিকা। এবং প্লেটলেটের অপর নাম হচ্ছে থ্রোম্বোসাইট। এটা নর্মাল কাউন্ট কত? 1.5 লাখ থেকে 4.5 লাখ। গড়ে 2.5 লক্ষের বেশি থাকতে হবে। আর এটা কখন রিটায়ার করে? প্লাস্টারম্যান কখন রিটায়ার করে? শহরের চাকরি থেকে কখন রিটায়ার করে? 7 থেকে 10 দিনে। প্লাস্টারম্যান রিটায়ার করে 7 থেকে 10 দিনে। এভাবে মনে রাখতে পারেন যে কোনো রাজমিস্ত্রি যখন কোনো বাড়িঘর বা কোনো কাজকর্ম করতে যায়, তখন তারা 7 থেকে 10 দিনের একটা চুক্তি করে, 7 থেকে 10 দিনের একটা কাজ করে, তারপর তারা রিটায়ারমেন্টে চলে যায়, ঠিক আছে? তারপর তাদের কাজ শেষ হয়ে যায়। তার মানে কি? রাজমিস্ত্রি বা প্লাস্টার 7 থেকে 10 দিনের মধ্যে তারা রিটায়ার করে, বা তাদের লাইফ স্প্যান বা জীবনকাল হচ্ছে 7 থেকে 10 দিন। এবং হাত কেটে গেলে রক্ত বন্ধ করার জন্য কে চলে আসে? রাজমিস্ত্রি বা প্লাস্টার বা প্লেটলেট। তাহলে সেই প্লেটলেটটা কি? প্লেটলেটটা হচ্ছে অনুচক্রিকা। তাহলে প্লেটলেট আমাদের ব্লাড ক্লটিং বা রক্ত জমাট বাঁধতে বা রক্ত বন্ধ করতে সাহায্য করে। তাহলে এটা ফাংশনটাও আমাদের জানা হয়ে গেল, ওকে। এবার আসি আমরা ব্লাড গ্রুপ সম্পর্কে। ব্লাড গ্রুপ থেকে প্রশ্ন থাকেই, এটা নিশ্চিত। এটা থেকে একটা এইটুকু যদি আমরা একটু পড়তে পারি, এইটুকু সম্পর্কে যদি কয়েকটা টপিক সম্পর্কে যদি আমরা কিছুটা জানতে পারি, তাহলে দেখা যায় যে মানে এমসিকিউ কমন পড়ে যায়, হ্যাঁ। আচ্ছা, দেখি কি ব্লাড গ্রুপ আছে। এখানে কি লেখা আছে? যে A-B-O ব্লাড গ্রুপ, A-B-O RH ফ্যাক্টর, RH পজিটিভ এবং RH নেগেটিভ, ওকে। ব্লাড গ্রুপ সম্পর্কে আমরা একটু গল্প করি, চলেন। ব্লাড গ্রুপটা আসলে কি? একজন ব্যক্তি সে খুবই ভালো এবং ওপেন মাইন্ডেড, ওপেন হার্ট তার, ঠিক আছে? তার হার্টটা ওপেন হার্ট, মানে মনটা খুবই ভালো, এবং সে সবাইকে দান করে। তাহলে ওপেন হার্ট, সবাইকে দান করে। কোন ব্লাড গ্রুপ? ও ব্লাড গ্রুপ। ওপেন হার্ট বা সবাইকে দান করে, মন ভালো, কোন ব্লাড গ্রুপের? ও ব্লাড গ্রুপের, ওকে। ও ব্লাড গ্রুপের, ওকে। এবং আরেকভাবে আমরা মনে রাখতে পারি যে ও সবাইকে দান করে। কে সবাইকে দান করে? ও সবাইকে দান করে। এবং ও সেটাকে ও হচ্ছে নেগেটিভ। এখন ও পজিটিভ না ও নেগেটিভ? ও নেগেটিভ। ও সবাইকে দান করে, ও নেগেটিভ। ওটা হচ্ছে ও নেগেটিভ। তাহলে সবাইকে দান করে, ওপেন হার্ট বা ওপেন মাইন্ডেড দানশীল ব্যক্তি সে কে? এবং সব গ্রুপকে রক্তদান করে। সব গ্রুপকে রক্তদান বা সর্বজন দাতা কোন ব্লাড গ্রুপ? ও নেগেটিভ, ঠিক আছে? এটুকু মনে থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট টেন্স, কিন্তু সর্বজন দাতা ব্লাড গ্রুপ কোনটি? ও নেগেটিভ, ওকে। এবার আসি এ এবং বি। এর মধ্যে A ফর অ্যাকসেপ্ট, B ফর বোথ। এবি মানে হচ্ছে অ্যাকসেপ্ট বোথ, এভাবে মনে রাখা যেতে পারে। এবি মানে হচ্ছে অ্যাকসেপ্ট বোথ, মানে সে হচ্ছে সবাইকে বা উভয়কেই, এবি হচ্ছে A এবং B উভয়কেই গ্রহণ করতে পারে। A এবং B অ্যাকসেপ্ট বোথ, সে উভয়কেই গ্রহণ করে, ঠিক আছে? AB ব্লাড গ্রুপ সবার থেকে রক্ত নেয়, সে সর্বজনীন গ্রহীতা। AB পজিটিভ ব্লাড গ্রুপ, AB পজিটিভ ব্লাড গ্রুপ সর্বজনীন গ্রহীতা, এবং সর্বজনীন দাতা হচ্ছে ও নেগেটিভ ব্লাড গ্রুপ। এইটুকু ক্লিয়ার হচ্ছে? ব্লাড গ্রুপের মধ্যে আবার ফ্যাক্টর হিসেবে কিছু কাজ করে, যেমন RH পজিটিভ ফ্যাক্টর এবং RH নেগেটিভ ফ্যাক্টর। তো এখান থেকে যে এমসিকিউ দুটো বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সর্বজনীন দাতা এবং সর্বজনীন গ্রহীতা হচ্ছে AB পজিটিভ এবং সর্বজনীন দাতা হচ্ছে ওকে, ও নেগেটিভ, ওকে, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে আমরা ইতিমধ্যে এইগুলো পড়ে ফেলেছি যে ইউনিভার্সাল ডোনার সর্বজনীন দাতা হচ্ছে ও নেগেটিভ, এবং ইউনিভার্সাল রিসিপেন্ট সর্বজনীন
গ্রহিতা হচ্ছে AB পজিটিভ, এবং এই যে ব্লাড গ্রুপ সিস্টেমটা, এই ব্লাড গ্রুপ সিস্টেমটা কে আবিষ্কার করেন? এই ব্লাড গ্রুপ সিস্টেমটা ল্যান্ডস্টেইনার আবিষ্কার করেন। তাহলে AB ও ব্লাড গ্রুপ সিস্টেমটা কে আবিষ্কার করেন? AB ও ব্লাড গ্রুপ সিস্টেমটা ল্যান্ডস্টেইনার আবিষ্কার করেন। AB ও ব্লাড গ্রুপ সিস্টেমটা কে আবিষ্কার করেন? ল্যান্ডস্টেইনার, ঠিক আছে? এটা একটু গুরুত্বপূর্ণ বেশি। ওকে, আচ্ছা এবার আসি আমরা ব্লাড সার্কুলেশন। এতক্ষণ আমরা ব্লাড নিয়ে পড়াশোনা করলাম, এবার ব্লাড সার্কুলেশন নিয়ে পড়াশোনা করব। আচ্ছা, ব্লাড সার্কুলেশনের মধ্যে কি আছে? ডাবল সার্কুলেশন। হ্যাঁ, আমাদের শরীরে ডাবল সার্কুলেশন হয়। কীভাবে ডাবল সার্কুলেশন হয়? একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন, আর এটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। পালমোনারি বলতে, পালমোনারি শব্দটি যখন আমরা চিন্তা করি তখন আমাদের মাথায় কি চলে আসে? ফুসফুস বা লাং। ওকে, তাহলে পালমোনারি সার্কুলেশন একটা, হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। এখন পালমোনারি সার্কুলেশন যদি একটু দেখি, পালমোনারি সার্কুলেশনের মধ্যে হার্ট থেকে লাঙে যায়, লাং থেকে হার্টে আসে। ওকে, আমরা বুঝতেই পারছি যে সার্কুলেশনের জন্য তো হার্ট প্রয়োজন, ডেফিনেটলি প্রয়োজন, এবং এর সাথে পালমোনারি যেহেতু, সেক্ষেত্রে হার্ট থেকে লাঙে, লাং থেকে হার্টে। ওকে, আর সিস্টেমিক সার্কুলেশন কি? এটা বডির সাথে যুক্ত। সিস্টেমিক যত কাজকর্ম সেটা বডি করে থাকে, যেমন হার্ট থেকে বডিতে যাবে, বডি থেকে হার্টে যাবে। ওকে, তাহলে পালমোনারি সার্কুলেশন হচ্ছে হার্ট থেকে লাং, লাং থেকে হার্ট, আর সিস্টেমিক সার্কুলেশন হচ্ছে হার্ট থেকে বডি, বডি থেকে হার্ট। ওকে, এখানে আমাদের সার্কুলেটরি সিস্টেমের ফুল সিস্টেমটা দেওয়া আছে। যেমন ব্লাড ফ্লোটা আসলে মেইনলি কীভাবে হয়, আমাদের শরীরে ব্লাড ফ্লোটা কীভাবে হয়? প্রথমে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল। অ্যাট্রিয়াম মানে কি? অলিন্দ, ভেন্ট্রিকল মানে কি? নিলয়। আচ্ছা, তাহলে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যায়, সেখান থেকে পালমোনারি আর্টারিতে, এবং তারপর লাঙে। লাং থেকে কোথায়? পালমোনারি ভেইন থেকে লেফট অ্যাট্রিয়াম, তার মানে হচ্ছে বাম অলিন্দ থেকে বাম নিলয়, এবং বাম নিলয় থেকে সবশেষে অ্যাওর্টা এবং বডি হয়ে আমাদের ব্লাড ফ্লো সার্কুলেশন হয়ে থাকে। ঠিক আছে, অ্যাট এ গ্ল্যান্স, এক নজরে যদি আমরা একটু দেখি যেখানে কি আছে, আরবি, এগুলো অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। আরবিসি হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্ট করে, ডব্লিউবিসি হচ্ছে পুলিশম্যান বা প্রতিরক্ষা বা ডিফেন্স বা ইমিউন সিস্টেম হিসেবে কাজ করে, ইমিউনিটিতে কাজ করে, প্লেটলেট হচ্ছে ক্লটিং বা ব্লাড জমাট বাঁধতে সাহায্য করে, প্লাজমা হচ্ছে 55%, আরবিসি রিটায়ারমেন্ট হচ্ছে 120 ডিতে, ও নেগেটিভ ব্লাড হচ্ছে ইউনিভার্সাল ডোনার, আর এবি পজিটিভ ব্লাড গ্রুপ হচ্ছে ইউনিভার্সাল রিসিপেন্ট। ওকে, এই প্রশ্নগুলোর উত্তর অলরেডি আমরা পড়ে ফেলেছি, আপনারা এগুলো পাওয়ার কথাগুলো নিজেরা একটু চিন্তা করলে পেয়ে যাবেন। যেমন শরীরের পুলিশকে, রাজমিস্ত্রিকে, সবচেয়ে দানশীল ব্লাড গ্রুপকে, পালমোনারি আর্টারি কেন ব্যতিক্রম? আচ্ছা, পালমোনারি আর্টারি হচ্ছে, এটা মনে হয় পড়া হয়নি, আমি একটু বলে দিচ্ছি। পালমোনারি আর্টারি হচ্ছে ভিলেনের মতো। আমরা কি জানি যে আর্টারি সবসময় অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করবে, আর্টারি সবসময় অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করবে, কিন্তু পালমোনারি আর্টারি হচ্ছে এমন একটা ভিলেন যে কিনা ডি অক্সিজেনেটেড রক্ত বহন করে। পালমোনারি আর্টারি হচ্ছে ডি অক্সিজেনেটেড রক্ত পরিবহন করে, এর জন্য হচ্ছে পালমোনারি আর্টারি ব্যতিক্রম। ঠিক আছে, এবং এখানে আমাদের বিগত লাইসেন্স পরীক্ষায় আসা কিছু বেস্ট অ্যান্সার আছে, চলো এগুলো আমরা একটু সলভ করি। কী বলা আছে এখানে? ফিজিক্যাল মেথড অফ স্টেরিলাইজেশন আর, আচ্ছা একটু জুম করি তাহলে দেখতে সুবিধা হবে। ফিজিক্যাল মেথড অফ স্টেরিলাইজেশন আর কী দেওয়া আছে? বয়লিং, গ্যাস, লিকুইড, অয়েল। আচ্ছা, তাহলে স্টেরিলাইজেশনের জন্য ফিজিক্যাল মেথড কি? এই কথাটা মনে রাখতে হবে যে ফিজিক্যাল মানে হচ্ছে সেটা ফায়ার প্লাস হিট। ফিজিক্যাল কথাটা মানে হচ্ছে ফায়ার প্লাস হিট, যেখানে ফিজিক্যাল থাকবে সেটাই ফায়ার প্লাস হিট, তার মানে কি? আগুন এবং তাপ। ফিজিক্যাল কথাটা মানে হচ্ছে ফায়ার প্লাস হিট, তাহলে ফিজিক্যাল ইকুয়াল টু কি? ফায়ার প্লাস হিট। এখানে ফিজিক্যাল মেথড বলছে মানে যার মাধ্যমে, যে পদ্ধতিটার মাধ্যমে, যে মেথডে আমরা ফায়ার প্লাস হিট ব্যবহার করবো সেটাই হচ্ছে স্টেরিলাইজেশন, ফিজিক্যাল মেথড স্টেরিলাইজেশন হবে। এখন অন্যভাবেও মনে রাখা যায়, এভাবে মনে রাখা যেতে পারে যে একটা গ্রামে গ্যাস আছে শুধু, এবং যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে বা হাড়ি পাতিলকে যদি আমরা যন্ত্রপাতির সাথে তুলনা করি, তো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে গ্রামে আসলে কী ব্যবহার করা হবে? ডেফিনেটলি হচ্ছে পানি ধুয়ে তো আর করা হবে না, তাই না? ক্লিন তো ওয়াশ করে তো আর করা হবে না, অবশ্যই ফুটানো হবে, পানি ফুটিয়ে গ্যাস দিয়ে তারপরেই তো হচ্ছে বয়েল করেই তো যন্ত্রপাতি হচ্ছে বা হাড়ি হচ্ছে জীবাণুমুক্ত করা হবে, তাই না? তাহলে ফিজিক্যাল মেথড অফ স্টেরিলাইজেশন হচ্ছে বয়লিং। এখানে ফায়ার প্লাস হিট আছে, ফিজিক্যাল মানে হচ্ছে ফায়ার প্লাস হিট বলেছিলাম, তাই না? তাহলে ফিজিক্যাল মানে ফায়ার প্লাস হিট হচ্ছে বয়লিং। তাছাড়া আমরা কোনো কিছু যখন জীবাণুমুক্ত করি গ্যাস দিয়ে আমরা পানি ফুটাই না, পানিতে গরম করি, তো গরম করার জন্য বয়েল করতে হবে, তাহলে কি? ফিজিক্যাল মেথড অফ স্টেরিলাইজেশন হচ্ছে বয়লিং। ওকে, আচ্ছা এখানে আরও কিছু স্টেরিলাইজেশনের ফিজিক্যাল মেথড আছে, যেমন কমনলি ইউজড হচ্ছে ফিজিক্যাল মেথড অটোক্লেভিং, তারপর হিট, রেডিয়েশন, ফিল্ট্রেশন, রাইট? এই যে এগুলো আসতে পারে পরীক্ষা, এগুলো হচ্ছে এইসব এমসিকিউটা হুবহু না আসলো, এইসব এরিয়া থেকে এমসিকিউগুলো আসতে পারে। ঠিক আছে, নেক্সট, কোলেস্টেরল লেভেল অফ হিউম্যান বডি কি? কোলেস্টেরল লেভেল অফ হিউম্যান বডি, আচ্ছা আমাদের মনে রাখতে হবে যে ব্যাংকের টাকা যত বেশি তত ভালো, কিন্তু কোলেস্টেরলের ক্ষেত্রে বিষয়টা টোটালি উল্টা। কোলেস্টেরলের ক্ষেত্রে যত বেশি হবে তত খারাপ। আর 200 হচ্ছে ডেঞ্জার ডোর। 200 হচ্ছে কোলেস্টেরলের ক্ষেত্রে ডেঞ্জার ডোর। 200 হচ্ছে কোলেস্টেরলের ক্ষেত্রে ডেঞ্জার ডোর। এই ডেঞ্জার দরজা যখন পার হয়ে যাবে তখন সেটা কোলেস্টেরলের জন্য খারাপ। ঠিক আছে, কোলেস্টেরল লেভেল খারাপ লেভেলে চলে যায়। আর আমাদের খেয়াল রাখতে হবে যে কোলেস্টেরল নর্মাল রেঞ্জ হচ্ছে 150 থেকে 200। তাহলে এখানে এমসিকিউতে কী দেওয়া আছে? কোলেস্টেরল লেভেল অফ হিউম্যান বডি, তাহলে হিউম্যান বডির কোলেস্টেরল লেভেল কী হবে? 150 থেকে 200। আচ্ছা, এখানে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। কি বলছে? ইনিশিয়াল ম্যানেজমেন্ট অফ থার্ড ডিগ্রি বার্ন। আচ্ছা, মনে করেন যে আপনার কাছে একজন রোগী আসলো, তার 50% পুড়ে গিয়েছে, তো তার 50% যখন পুড়ে গিয়েছে ডেফিনেটলি তার ফ্লুইড লস হচ্ছে, তার শরীর থেকে পানি চলে যাচ্ছে, পুড়ে গিয়ে তার শরীর থেকে পানি চলে যাচ্ছে, তাই না? এবং পানি চলে, একটা রোগীকে যদি, এখন আমাদের নার্স হিসেবে করণীয় কি? একটা রোগীর শরীর পুড়ে গিয়ে পানি চলে যাচ্ছে, তাকে কি প্রথম আমরা পেইন ম্যানেজমেন্ট করবো, নাকি হচ্ছে তার স্কিনের দিকে নজর দিব, নাকি তার হচ্ছে বার্নের জন্য যে প্রধান শত্রু সেই দিকে নজর দিব? ডেফিনেটলি বার্নের প্রধান শত্রু যেটা, সেটাকে স্টপ করবো, তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে পেইন স্কিনের দিকে যাবো। তো বার্নের প্রধান শত্রু কি? বার্নের প্রধান শত্রু হচ্ছে ফ্লুইড লস।
তার মানে যখনই বার্ন হয় বা পুড়ে যায় তখন তার শরীর থেকে পানি লস হয় বা ওয়াটার লস হয়, পানি চলে যায়, তাহলে যেটা লস সেটা আমাদের ফিল করতে হবে। তাহলে ওয়াটার লস হয়ে গেলে আমাদের কি ফ্লুইড দিতে হবে, তাহলে কি হবে ফ্লুইড থেরাপি। তাহলে এখানে কি বলেছে ইনিশিয়াল ম্যানেজমেন্ট অফ 3rd ডিগ্রি বার্ন হচ্ছে ফ্লুইড থেরাপি, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, হু রিকমেন্ডেড অ্যান্টিনেটাল ভিজিট আর, এখানে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, এখানে একটা কথা মনে রাখতে হবে যে হু লাভস ফর, কে ফোর ভালোবাসে, হু লাভস ফোর, ঠিক আছে, কে ফোর ভালোবাসে, হু লাভস ফোর, তার মানে হু রিকমেন্ডেড অ্যান্টিনেটাল ভিজিট কি ফোর। তবে এএনসির অনুযায়ী বর্তমানে এটা হচ্ছে 8টা করা হয়েছে, এটা প্রশ্নের ধরন অনুযায়ী প্রশ্নের প্রেক্ষাপট অনুযায়ী অ্যান্সার করতে হবে। যদি 4 থাকে 4, আর বিএনএমসি অনুযায়ী হচ্ছে বিএনএমসি অনুযায়ী 4টা, কিন্তু এএনসি অনুযায়ী 8টা। এখন প্রশ্নের ধরন অনুযায়ী প্রশ্নের অপশন দেখে আমাদের অ্যান্সার করতে হবে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, এন্ড প্রোডাক্ট অফ প্রোটিন আর। আচ্ছা আমরা যখন বাসায় কোনো মাছ আনি, মাছ আমি কী করি, প্রথমে এটাকে টুকরো টুকরো করে কাটি, মাছে তো প্রোটিন থাকে না, তো আমরা কী করি, প্রথমে হচ্ছে সেটাকে আমিষ বা প্রোটিন থাকে মাছে, তো আমরা সেই মাছটাকে প্রথমে চেষ্টা করি টুকরো টুকরো করে কেটে তারপর রান্না করতে, রাইট। ঠিক একইভাবে মাছে যেমন প্রোটিন থাকে, এই প্রোটিনটাকে আমরা এন্ড প্রোডাক্ট অফ প্রোটিন, তাহলে প্রোটিনটাকে যে আমরা কাটি সেটা লাস্ট প্রোডাক্ট কী থাকে, মাছের লাস্ট প্রোডাক্ট, মাছ কাটার পর টুকরো টুকরো করার পর মাছের টুকরো বের হয়, কিন্তু প্রোটিনটাকে যখন মাছ যেমন প্রোটিন, সেই প্রোটিনটাকে যখন আমরা টুকরো টুকরো করি সেটা থেকে আমরা কী পাই, প্রোটিনের টুকরো টুকরো করার পর আমরা যেটা পাই সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। প্রোটিনের বেবি কি, প্রোটিনের সবচেয়ে ছোট স্মল বেবি হচ্ছে অ্যামিনো অ্যাসিড, প্রোটিনের সবচেয়ে স্মল বেবি হচ্ছে অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এন্ড প্রোডাক্ট অফ প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিড। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা এখানে কি বলছে হাইপোক্সিয়া মিন্স, আচ্ছা একটু ভেঙে যদি আমরা বুঝি, মুখস্থ করার কোনো প্রয়োজন বুঝে পড়বো। হাইপো কথাটার মানে হচ্ছে কম, আর হাইপার কথাটার মানে হচ্ছে বেশি। তাহলে হাইপো মানে কম আর অক্সিয়া মানে অক্সিজেন, তাহলে হাইপোক্সিয়া মানে কি কম অক্সিজেন, তাহলে ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন হবে, ডেফিসিয়েন্সি অফ ফ্লুইড আছে, এক্সেসিভ ফ্লুইড আছে, অক্সিজেন 5 to 15 আছে, আর ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন না 5 to 15 এটা টাইপিং ভুল, এটা হবে না, শুধু হবে ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন। তাহলে হাইপোক্সিয়া মানে কি লো অক্সিজেন, হাইপোক্সিয়া মানে হচ্ছে লো অক্সিজেন মানে হচ্ছে ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ওকে এবার আমরা এতক্ষণ তো বেস্ট আনসার প্র্যাকটিস করলাম, এবার আমরা কিছু ট্রু ফলস প্র্যাকটিস করবো, দেখি কি অবস্থা ট্রু ফলস। হুইচ ভাইরাসেস আর স্প্রেড বাই ফিকো ওরাল রুট, ঠিক আছে। এখানে আমাদের বুঝতে হবে প্রথমে ফিকো ওরাল রুট বলতে কি বোঝানো হয়েছে। ফিকো ওরাল রুট হচ্ছে এমন একটা ডিজিজ যেটা কিনা ফিকাল পার্টিকেলসগুলো পাস করে, একটা পার্সন থেকে আরেকটা পার্সনের ফিকাল পার্টিকেলসগুলো পাস করবে, ঠিক আছে। যেমন হচ্ছে ফিকো ওরাল মানে কি মুখে, আর ফিকাল যে পার্টিকেলসগুলো সেগুলো হচ্ছে আমাদের এক ব্যক্তির মুখ থেকে অন্য ব্যক্তির মুখে পাস হবে। সেগুলো কী হতে পারে, হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই। হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই হচ্ছে ফিকো ওরাল রুটে ভাইরাস পাস করে। যেমন এখানে ট্রু হবে এ এবং ই, বি সি ডি হচ্ছে ফলস। ফিকো ওরাল রুট এখানে একটু বর্ণনা আছে, বর্ণনাটি যদি আমরা একটু দেখি। ফিকো ওরাল রুট ডিসক্রাইবস এ পার্টিকুলার রুট অফ ট্রান্সমিশন অফ ডিজিজ হোয়ার প্যাথোজেন্স ইন ফিকাল পার্টিকেলস পাস ফ্রম, মানে যেটা বললাম যে এক পার্সন থেকে অন্য পার্সনে ফিকাল যে পার্টিকেলসগুলো সেটা পাস হবে। যেমন এটা বিভিন্ন কারণে হতে পারে, পোর হাইজিন পার্টিকেলের কারণে হতে পারে, পোর হাইজিন প্র্যাকটিসের কারণে হতে পারে, বিভিন্ন ডিজিজ ট্রান্সমিশনের কারণে হতে পারে, ফিকো ওরাল রুট দিয়ে বিভিন্ন ডিজিজ ট্রান্সমিশন হতে পারে, ইনএডিকুয়েট স্যানিটেশনের অভাবে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। ওকে নেক্সট কোয়েশ্চেন, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আর সিফিলিস, গনোরিয়া, স্ক্যাবিস, সোরিয়াসিস, এইডস। ওকে যখনই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজটা আসে, সেক্সুয়াল কথাটা যখন আমরা মাথায় আসে তখন আমরা কী ভাবি, মানে ভালোবাসার সাথে এটা সম্পর্কিত। আমরা যখন একে অন্যকে খুব ভালোবাসি তারপরেই তো আমরা ইন্টিমেট হই, তাই না। তাহলে এই ইন্টিমেট হওয়াটা পবিত্র হতে হবে। যেমন বিয়ের আগে একাধিক পার্সনের সাথে আমরা ইন্টিমেট হতে পারবো না, আমাদের বিয়ের পর পবিত্রভাবে একজন পার্টনারের সাথে ইন্টিমেট হতে হবে। এই ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে পবিত্রতা জরুরি। এখন ভালোবাসা হতে হবে, লাভ হতে হবে নিরাপদ, যদি নিরাপদ না হয় তাহলে কি হবে, SDA। লাভ যদি নিরাপদ না হয় কি হবে, SDA। লাভ নিরাপদ না হলে SDA হতে পারে, ঠিক আছে। যদি আমাদের ভালোবাসা বা লাভ নিরাপদ না হয় সেক্ষেত্রে SDA হতে পারে। মাল্টিপল পার্সন যদি হয় সেক্ষেত্রে সেটা নিরাপদ নয়, এবং এটা যদি নিরাপদ না হয় সেক্ষেত্রে আমাদের কি হবে, SDA হতে পারে। SDA কি বোঝায়, সিফিলিস। জি দিয়ে কি বোঝায়, গনোরিয়া। এ দিয়ে কি বোঝায়, এইডস। তাহলে ভালোবাসা যদি নিরাপদ না হয় সেক্ষেত্রে আমাদের কি হতে পারে, SDA হতে পারে। তাহলে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ মনে রাখতে কি কষ্ট হবে, মনে থাকবে না যে ভালোবাসা নিরাপদ না হলে SDA হতে পারে। তাহলে কি সিফিলিস, গনোরিয়া এবং এইডস হতে পারে। আর স্ক্যাবিস তো হচ্ছে স্কিনের রোগ, স্কিন ডিজিজ, আর সোরিয়াসিস হচ্ছে একটু মুছে নিই, না মুছলে ভালো করে বোঝা যাচ্ছে না। ওকে তাহলে আমি কি বলেছিলাম যে সিফিলিস, গনোরিয়া, এইডস, SDA। যখন ভালোবাসা নিরাপদ থাকবে না তখন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো হবে, সেই ডিজিজগুলো কি SDA। আর স্ক্যাবিস তো হবে না, কারণ স্ক্যাবিস হচ্ছে স্কিনের ডিজিজ, আর সোরিয়াসিস হচ্ছে অটো ইমিউন ডিজিজ যেটা সেটা। তাহলে এই দুটো তো বাদই অটোমেটিক, আর বাকি তিনটা হচ্ছে SDA, অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হচ্ছে SDA, সিফিলিস, গনোরিয়া, এইডস। ওকে নেক্সট, আচ্ছা এখানে কি বলেছে, কমন স্কুল হেলথ প্রবলেমস আর। আচ্ছা মনে করো স্কুলে তোমরা 3টা বন্ধু পড়াশোনা করো, তার মধ্যে তুমি একজন, তোমার হচ্ছে দাঁতে ব্যথা, এবং তোমার আরেকটা বন্ধু তার হচ্ছে চুলকানির সমস্যা, এবং তোমার আরেকটা বন্ধু আছে তার হচ্ছে সর্দি কাশি, ঠিক আছে। তো এই 3 বন্ধুই স্কুলে পড়ো, তাহলে তোমরা স্কুলে পড়ো, তোমার স্কুলে কী প্রবলেম হলো, দাঁতে ব্যথা, ডেন্টাল ক্যারিজ, চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা দাঁতে ব্যথা, একটু মার করে নিন, দাঁতে ব্যথা, ডেন্টাল ক্যারিজ এবং সর্দি কাশি কেন হয়, আপার রেসপিরেটরি ডিজিজের কারণে হয়, আপার রেসপিরেটরি ডিজিজ। তাহলে সর্দি হচ্ছে একটা আপার রেসপিরেটরি ডিজিজ, এবং চুলকানি কি, স্ক্যাবিস। তাহলে তোমাদের 3 বন্ধুর কি হয়েছে, স্ক্যাবিস, ডেন্টাল ক্যারিজ আর আপার রেসপিরেটরি ডিজিজ। তোমরা তাহলে কমন স্কুল হেলথ প্রবলেম, ওনার কি প্রবলেম হবে, কমন স্কুল হেলথ প্রবলেম কি, স্ক্যাবিস, ডেন্টাল ক্যারিজ এবং আপার রেসপিরেটরি ডিজিজ। নিউনেটাল তো হবে না, কারণ তোমরা 3জন স্কুলে পড়ো, তোমরা নিউনেট না। আর অ্যাপেন্ডিসাইটিস সেটাও হবে না, আমরা 3টা পড়ে ফেলেছি কি, এক বন্ধু স্ক্যাবিস, আরেক বন্ধু ডেন্টাল ক্যারিজ, আরেক বন্ধু আপার রেসপিরেটরি ডিজিজ বা সর্দি কাশি, ঠিক আছে। ওকে নেক্সট,
আচ্ছা, মোরাল অ্যান্ড ইথিক্যাল বিহেভিয়ার আর ওকে। একটা কথা মনে রাখতে হবে, অনেস্ট পার্সনকে আমরা সবাই পছন্দ করি। অনেস্ট পার্সনের মধ্যে মোরাল আর ইথিক্যাল বিহেভিয়ারটা বেশি থাকে। এখন অনেস্ট পার্সন তাহলে কি এইচ দিয়ে অনেস্টি, পি দিয়ে পেশেন্স, তাহলে অনেস্ট পার্সনের মোরাল আর ইথিক্যাল বিহেভিয়ার বেশি, বা মোরাল আর অনেস্ট পার্সনের ক্ষেত্রে মোরাল আর ইথিক্যাল বিহেভিয়ার থাকে। তাহলে মোরাল আর ইথিক্যাল বিহেভিয়ার কি হবে? অনেস্টি, এইচ দিয়ে অনেস্টি, পি দিয়ে পার্সন, অনেস্ট পার্সন। আর অনেস্ট পার্সনকে আমরা এইচ দিয়ে আমরা অনেস্টি, পি দিয়ে পেশেন্স বোঝাতে পারি। এখানে কনফিডেন্স, নলেজ, জাজমেন্ট এগুলো হচ্ছে ভালো গুণ, ঠিক আছে? কিন্তু মোরাল আর ইথিক্যাল বিহেভিয়ার এগুলো নয়। মোরাল আর ইথিক্যাল বিহেভিয়ারের মধ্যে পড়ে হচ্ছে অনেস্ট পার্সন। অনেস্ট পার্সনে কি থাকবে? অনেস্টি এবং পেশেন্স। ওকে, মনে থাকবে? অনেস্ট পার্সনে কি থাকবে? এইচপি থাকবে, অনেস্টি এবং পেশেন্স। বাকি সব ভালো গুণ, বাকি সব ফলস। ওকে, নেক্সট, সাইন্স অফ প্রি ইক্লামশিয়া আর। আচ্ছা, ইক্লামশিয়া বলতে আমরা মূলত কি বুঝি? ওকে, ইক্লামশিয়া এবং প্রি ইক্লামশিয়া আমাদেরকে বুঝতে হবে। ইক্লামশিয়া হচ্ছে খিঁচুনি, এক কথায় যদি বলি খিঁচুনি। প্রি ইক্লামশিয়া হচ্ছে গর্ভাবস্থায় বা মায়ের ডেলিভারির আগে, প্রেগনেন্সি টাইমে যখন মা খিঁচুনি বা মায়ের মধ্যে যখন খিঁচুনি বা কনভালশন থাকে, সেটাকে বলা হচ্ছে প্রি ইক্লামশিয়া। প্রি ইক্লামশিয়া আসলে কি? খিঁচুনি মানে কি? কনভালশন, এটা আমরা আগে থেকেই জানি। হ্যাঁ, খিঁচুনি মানে হচ্ছে কনভালশন, এটা আমরা আগে থেকেই জানি। এবং যখন প্রি ইক্লামশিয়া হয় তখন হাই বিপি বা ব্লাড প্রেশার প্লাস প্রোটিন ইউরিয়া থাকে। তার মানে কি? ইউরিনের মধ্যে প্রোটিন থাকে। ইউরিনের মধ্যে যখন প্রোটিন থাকবে সেটাকে আমরা প্রোটিন ইউরিয়া বলি। যখন প্রি ইক্লামশিয়া হয় তখন হচ্ছে হাই প্রোটিন থাকে, হাই বিপি ব্লাড প্রেশার এবং প্রোটিন থাকে ইউরিয়ার মধ্যে, এবং খিঁচুনি থাকে। তাহলে কনভালশন আর প্রোটিন ইউরিয়া দুটো অপশন পেয়ে গেছি। এবং আরেকটা কি? হাই বিপি মানে কি? হাই ব্লাড প্রেশার, তাহলে কি? HDN, হাইপারটেনশন। তাহলে প্রি ইক্লামশিয়ার সাইন সিম্পটম কি হবে? আমাদের কি কষ্ট হবে ফাইন্ড আউট করতে? কনভালশন বা খিঁচুনি, প্রোটিন ইউরিয়া, তার মানে কি? ইউরিনের মধ্যে প্রোটিন থাকবে, আর হাই বিপি মানে হাইপারটেনশন, HDN, আর বাকিগুলো ফলস। ওকে, নেক্সট। ও শেষ, ঠিক আছে। কার কোনো প্রশ্ন আছে? আশা করছি আমি যে যতটুকু প্রয়োজন আমি ততটুকুই পড়ানোর চেষ্টা করেছি। আর এখান থেকে মূলত প্রশ্ন এসে থাকে, যদি পুরো ক্লাসে মনোযোগ সহকারে একটু দেখে থাকেন তাহলে আশা করছি এখান থেকে কোনো প্রশ্ন মিস হবে না। মুখস্থ করার চেয়ে এভাবে পড়লে আমার মনে হয় বেশি দিন মনে থাকবে। আর কোনো কিছু আসলে প্রতিদিন যদি রিভাইজ না করা হয়, রিভাইজ করতে হবে, বেশি রিভাইজ করতে হবে, পড়তে হবে বেশি যদি রিভাইজ করা হয় বেশি দিন মনে থাকবে, ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে। এবং আপনাদের সবার জন্য বেস্ট অফ লাক। আই হোপ আমার ক্লাসটা আপনার ভালো লেগেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।